স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সবুরে মেওয়া ফলে মিঠা কায়সা। রোজা কিঞ্চিত হেসে আঙুল সরিয়ে নিতেই কবজি আঁকড়ে ধরল নাবেল। জোর টানে তাকে কাছে নিয়ে চিবুক স্পর্শ করে ঝুঁকল ওষ্ঠ জোড়ার উদ্দেশ্যে। I can't wait anymore. ফিসফিস কণ্ঠে ঘোষণা করে যেই না নিজের তৃষ্ণা নিবারণে হামলে পড়বে সে, ঠিক ওই মুহূর্তেই কক্ষের দরজায় করাঘাত। রুম সার্ভিস স্যার। ভীষণ বিরক্ত হয়ে রোজাকে ছাড়তে বাধ্য হলো নাবিল। হতাশায় মাথার চুল আঁকড়ে ধরে অশ্রাব্য একটি ইংরেজি ভাষার শব্দ উচ্চারণ করলো সে। আমি ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। কোনো মতে বলে দরজা খুলতে এগিয়ে গেল রোজা। বুকের ভেতর হৃদযন্ত্র থমকে পড়েছিল। কয়েক সেকেন্ডের জন্য পুনরায় একটি অঘটন থেকে বেঁচে গিয়েছে সে, এবং রক্ষক দরজা খুলতেই সাদা শার্ট এবং কালো ক্রপ স্যুট পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করলো রুম সার্ভিস স্টাফ। মাস্কে আবৃত চেহারা, পায়ে চেলসি বুটের এবং ললাটে ছড়িয়ে থাকা এলোমেলো চুলের গুচ্ছ। বারান্দায় দাঁড়িয়ে একটি সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ে অযথাই স্টাফকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল নাবিল। অবয়বটা সুঠাম, বিস্তৃত বুক এবং প্রশস্ত কাঁধ, কোমরের অংশটুকু চাপা, ঠিক যেন আওয়ার গ্লাস কাঠামো। যথাযথ শরীরচর্চার মাধ্যমেই শুধুমাত্র এমন শারীরিক কাঠামো অর্জন সম্ভব। তবে কোথাও যেন অদ্ভুত একটি অসঙ্গতি রয়েছে, কিছুটা চেনা পরিচিত অনুভূত হচ্ছে একে। কিন্তু এই প্রত্যন্ত সাজেক ভ্যালি রিসর্টের কোনো রুম সার্ভিস স্টাফকে খোদ নাবিল কায়সারের চেনার কথা নয় কোনো দিন। নিজের প্রতি ভীষণ বিদ্বেষ অনুভব করলো নাবিল। ভীষণ উল্টো পাল্টা ভাবছে সে এখন, সব ওই নাখাস্তা লামিয়ার উদ্ভট প্রভাব। রোজা স্টাফের সঙ্গে কথা বলছে, তাতে বিরক্ত করার প্রয়োজন বোধ না করে নাবিল উল্টো ঘুরে আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সাধের সিগারেটে মনোযোগ দিল। কংলাক পাহাড়। কণ্ঠ খাদে নামিয়ে দুইটি মাত্র শব্দ উচ্চারণ করলো স্টাফ। তাতে কিছুই বুঝতে অবশিষ্ট রইল না রোজার। আলতু করে মাথা নেড়ে সম্মতি জানালো সে। তৎক্ষণাৎ উল্টো ঘুরে বাইরের পথ ধরতেই বারান্দা থেকে নাবিল কণ্ঠ চড়িয়ে ডাকলো, খাবার কোথায়? নিশ্চল রইল স্টাফ। কিছুটা হতচকিত হয়ে নাবিলের দিকে ঘুরল রোজা। দ্রুত ব্যাখ্যা করল, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা গুলিয়ে ফেলেছে। আমার বাদামে অ্যালার্জি আছে, সেই সম্পর্কে নিশ্চিত হয়ে জানতে এসেছে। একটু পরে ব্রেকফাস্ট পাঠানো হবে। ও, তা এমন মাস্ক পরার কারণ? কিঞ্চিত মাথা হেলিয়ে নাবিলের সঙ্গে দৃষ্টি বিনিময় করল স্টাফ। বাদামি বর্ণের চোখের তীক্ষ্ণ চাহনিতে অযথাই শিউরে উঠল নাবিল। ঠান্ডা লেগেছে স্যার। কর্কশ কণ্ঠে উচ্চারণ করে বিলম্ব ছাড়াই কক্ষ ত্যাগ করল স্টাফ। চলে যাওয়ার পথপানে দীর্ঘ এক মুহূর্ত নিঃশব্দে চেয়ে রইল নাবিল। পরক্ষণে রোজার অবয়বে দৃষ্টি ফেলে বিড়বিড় করল, অদ্ভুত স্টাফ। সম্মতি স্বরূপ মাথা নেড়ে দুই হাত একত্রিত করে উৎফুল্ল কণ্ঠস্বরে রোজা ব্যক্ত করল, সে যাক, আজকের দিন শুরু করতে হবে জলদি। সাজেকের সবচেয়ে উঁচু স্থান কংলাক পাহাড়ে না গেলে এখানে বেড়াতে আসাটাই অনর্থক হয়ে যাবে। ওকে ডিয়ার। মৃদু হেসে সিগারেটে মনোযোগী হলো নাবিল। অপরদিকে বিছানায় বসে একটি দীর্ঘশ্বাস গ্রহণ করল রোজা। সম্পূর্ণ শরীর হঠাৎ করেই অবশ হয়ে পড়েছে। নিজ দুটি ধরিত্রীর বুকে ছড়িয়ে দিতে পশ্চিম প্রান্তে অস্ত যাচ্ছে দিবাকর। আকাশ ছেয়ে থাকা মেঘপুঞ্জে প্রতিফলিত হওয়া সেই স্বর্ণালী রশ্মি যেন নির্দেশ করছে স্বর্গের দুয়ারকে। সেই দৃশ্যের নিচেই সবুজাভ উর্মিমালায় পরিপূর্ণ সুবিস্তৃত অরণ্য এবং পর্বতরাশি যেন স্বয়ং স্বর্গ। পাহাড় পেয়ে অরণ্যের পথে নামতে নামতে ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে রোজা। সামনেই হাইকিং বুট পরিধানকৃত নাবিল অভিজ্ঞ ভঙ্গিতে এগিয়ে চলেছে। অস্তমিত রবির অমিত মায়া মাঝে এই মোহনীয় অরণ্য গোত্রে হেঁটে চলা পথিক যুগলের একজনের অন্তরে রয়েছে দ্রুত রিসর্টে ফিরে নিজের মহাভোজ আরম্ভের বাসনা এবং
অপরজনের অন্তর শীতল আতঙ্কে পরিণত বরফ খণ্ডে। তুমি অযথাই আমাকে এতটা পথ হাঁটালে সুমি। খানিক ঝাঁঝালো কণ্ঠে বলল নাবিল। একবার বিরক্ত দৃষ্টিতে পিছনে চেয়ে পুনরায় জানালো, এখানে নেটওয়ার্ক নেই, সবাই ভিন্ন পথে নেমেছে। পাহাড় জঙ্গলে এমন ছেলে মানুষই করতে নেই। সরি। নত মুখে ধমক হজম করে হতাশা প্রকাশ করলো রোজা। তাতে নাবিল কায়সারের ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে এলো, সঙ্গে ঠোঁটে খেলে গেল এক অদ্ভুত হাসির প্রবাহ। ইউ বেটার স্যাটিসফাইড মি টুনাইট বেব। কোনো প্রকার জবাব প্রদানের সামর্থ্য অবশিষ্ট রইল না রোজার মাঝে। হাত শক্তভাবে চেপে বসল ধরে রাখা লাঠিতে। অপরদিকে হৃদয় লিপ্ত হলো এক অদৃশ্যমান সংগ্রামে। দ্রুতই অরণ্য পেরিয়ে লোকালয়ে পৌঁছানো যাবে আন্দাজ করলেও যেন পথ হারিয়ে একই জায়গায় বৃত্তাকার পথে ঘুরতে থাকলো নাবিল। পরপর 3 বার একই পাহাড়ি গাছের নিচে উপস্থিত হওয়ার পর থম গেল সে। চারিদিকে চাইল। সন্ধ্যার আধার ক্রমশ গ্রাস করে ফেলেছে সমগ্র ধরাকে। ইতিমধ্যে অজানা পশু পাখির কলতানে মুখরিত হতে আরম্ভ করেছে অরণ্যমাতা। কিছুক্ষণ পরেই এই স্থান পরিবর্তিত হবে ভয়ঙ্কর জন্তুদের বিচরণ ক্ষেত্রে। ফাক। অশ্রাব্য শব্দটি হিসিয়ে উঠে নিজের লাঠি ছুঁড়ে ফেলল নাবিল। প্রচণ্ড ক্রোধে সমগ্র শরীর কাঁপতে আরম্ভ করেছে থরথর করে। জীবনে প্রথম কোনো মেয়ে মানুষের প্ররোচনায় এমন এক বিপজ্জনক ফর্সার সম্মুখীন হয়েছে সে। চট করে পিছনে চাইল নাবিল। অগ্নিদৃষ্টি অবলোকন করে শীতধারা পেয়ে হিমশীতল স্রোত বয়ে গেল রোজার। ক্রমেই পিছাতে আরম্ভ করলো সে, যদিও খুব ভালো মতোই অবগত যে এই অরণ্যের মাঝ থেকে পালানোর পথ নেই, থাকলেও সেই পথের সন্ধান জ্ঞানে নেই। 5 লাখ টাকার সামনে নিজের প্রাণ পাখিকে বাজি রেখে কি কাজটা ঠিক করেছে রোজা? নাবিলের শক্তিশালী বাহুজোড়া মুহূর্তেই রোজাকে চেপে ধরল, আছড়ে ফেলল গাছের গুঁড়িতে। তীব্র যন্ত্রণায় রোজার সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। অদ্ভুত এক যাতনা তরঙ্গ পিঠ জুড়ে টন টন করতে থাকলো। মনে হচ্ছে তোমাকে একটু বেশি মাথায় উড়িয়ে ফেলেছি, তাই এখন মাথায় বসে তা থই থই করে নৃত্য করছিস। নাবিল। একদম চুপ। সহসাই রোজার নিকটবর্তী হয়ে শরীরের সঙ্গে নিজের শরীর মিশিয়ে ফেলল নাবিল। তপ্ত নিঃশ্বাসে গা গলিয়ে উঠল রোজার। দাঁতে দাঁত চেপে হজম করে গেল সে। আমাদের এখন এখান থেকে যেতে হবে, না হলে। কিভাবে যাবি তুই? পথ জানা আছে তোর? নিঃশব্দ রোজা। গ্রীবায় জড়িয়ে গেল নাবিলের ডান হাতের আঙুল। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস চলমান রাখা রোজার জন্য হয়ে উঠল কষ্টসাধ্য। চেহারার দুস্থতা অনুভব করে তির্যক হাসল নাবিল। ডোন্ট ওরি বেবি, আমি রিসোর্টে না ফিরলে কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যাবে। আই এম এ ভিআইপি, ইউ নো। শীঘ্রই উদ্ধার পাবো আমরা, শুধু ততক্ষণ টিকে থাকতে হবে, এই যা। ভয়ার্ত দৃষ্টিতে নাবিলের ফ্যাকাশে দৃষ্টিতে চেয়ে রইল রোজা। কাছে ঝুঁকে ঘাড়ে মুখ ডুবিয়ে ঠোঁট ঘষতে আরম্ভ করল নাবিল। আনটিল দেন, ওয়াই নট ইউ? শব্দ করে হাসল নাবিল। তারপর রোজার চুলে নাক ডুবিয়ে বিড়বিড় করল। তোমার জ্ঞান এতটাই মাদকীয় যে নিজেকে নিয়ন্ত্রণ রাখা অতীব কষ্টকর। আই ক্যান্ট ওয়েট টু ডিভোর ইউ হোল। রোজার শরীরে অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হতে থাকলো নাবিলের কলুষিত হাত জোড়া। অভিজ্ঞ ভঙ্গিতে সে এক অজগর সাপের মতন ধীরে ধীরে গলার্ধকরণ করতে আরম্ভ করলো নিজের শিকারকে। রোজার দৃষ্টি প্রদীপ যেন আধারে ঢেকে গেল। প্রকৃতির মতোই অশুভ এক অন্ধকার তাকেও গ্রাস করে ফেলল সম্পূর্ণ। রোজার পরনের জ্যাকেটের চেন খুলে তা ছুঁড়ে ফেলল নাবিল। অতঃপর যেই না লোভনীয় ভঙ্গিতে হাত বাড়ালো কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, ঠিক তখনই এক মৃদু গর্জন সম্পূর্ণ জায়গায় যেন প্রতিধ্বনিত হলো। অনতিবিলম্বে সতর্ক হয়ে প্যান্টের পকেট থেকে লাইটার বের করলো নাবিল। নিজ অবস্থানে স্থির থাকলো রোজা। লাইটারের প্রজ্বলনে ক্ষীণ আভায় চারিদিক আলোকিত হতেই অশুভ দৃশ্যটি নজরে এলো নাবিলের। ঠিক হাত 7 দূরেই ছোট্ট একটি ঢিবির উপর দণ্ডায়মান এক ছায়া মূর্তি। আধার গোলা অবয়বেও
প্রভাবশালী অবস্থান হৃদয় মাঝে ভয় ধরিয়ে দেয়। কে? ঈষৎ আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল নাবিল। কণ্ঠটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্কশ শোনালো। গলা খাকারি দিয়ে তা নিয়ন্ত্রণ করতে যেতেই ঢিবির উপর অবস্থানরত ছায়ামূর্তির হঠাৎ অগ্রসর হওয়ার দরুন সে হতবিহ্বল হয়ে পড়ল। লাইটারের আলোর সীমানায় প্রবেশ করতেই ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সাদা শার্ট, কালো ক্রপ স্যুট এবং চেলসি বুট, চেহারার মাস্ক, হাত আবৃত কালো রাবার গ্লাভসে। সেই হাতের মাঝে শোভা পাচ্ছে একটি মেকানিক্যাল টুল বক্স। মাস্কের উপরে ঘন ভ্রুজোড়ার নিচে চুলের গুচ্ছের আড়ালেও স্পষ্ট দৃষ্টিগোচর হলো চকচকে কালো বর্ণের মণিজোড়া। আপাত দৃষ্টিতে স্বাভাবিক বর্ণের সঙ্গে পার্থক্য ধরা সম্ভব নয়, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় ওই দৃষ্টি মাঝে লোকায়িত নৃশংস দানবটির অস্তিত্ব মুহূর্তেই উপলব্ধি সম্ভব। ওই আঁখি যেন মহাকাশে উদ্ভূত একজোড়া কৃষ্ণগহ্বর, যে কোনো কিছুতে নিজ আধার গর্তে টেনে নিয়ে শূন্যতার নিঃশেষ প্রদানের কারিগর। নিজের শরীরের সমস্ত জোরের বিলুপ্তি অনুভব করে ধপ করে মাটিতেই বসে পড়ল নাবিল। কণ্ঠে অবিশ্বাস এবং মহাবিস্ময় প্রকাশ পেলেও ভূকম্পন হয়ে। আসমান? হিংস্র জানোয়ারের ন্যায় ছায়ামূর্তির হাত থেকে টুল বক্সটি সশব্দে মাটিতে পড়ল। তাতে ঢাকনা খুলে ঘাসে আচ্ছাদিত ভূমিতে ছড়িয়ে পড়ল রেঞ্জের, হাতুড়ি, প্লাস সহ সকল প্রকার সরঞ্জাম। এই সরঞ্জাম শুধুমাত্র গাড়ি মেরামতেই নয়, ভিন্ন জিনিস মেরামতেও ব্যবহৃত হয়। সে সম্পর্কে যথাযথ অবগত নাবিল কায়সার। একটি বিষয় সম্পর্কে সে বর্তমানে নিশ্চিত, নাবিলের মৃত্যু অবধারিত এবং নাবিলের মৃত্যুদূত আজরাইল নয়, আসমান। আসমান দ্য কিলিং মেশিন। নিজের পিতা বাদশাহ কায়সারের কণ্ঠে উচ্চারিত নাম এবং সম্বোধন শুনে কয়েক মুহূর্ত তব্ধা খেয়ে বসে রইল নাবিল। উদ্ভ্রান্ত দৃষ্টি একবার পিতা এবং পরের বার আপতিত হলো ঠিক পিছনেই সামরিক স্ট্রেট ভঙ্গিতে শির দ্বারা টান টান করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। পুরুষের বদলে হৃদয়ে ছেলে শব্দটি উত্থাপিত হওয়ার কারণ চেহারা। শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও মুখমণ্ডল যেন শিশু সুলভ মায়ায় আচ্ছাদিত। প্রয়োজনের অতিরিক্ত ফর্সা দৈহিক বর্ণ। সাধারণত পুরুষ মানুষদের ত্বক এতটা ঔজ্জ্বল্যের অধিকারী হয় না, অন্তত এই উপমহাদেশের পুরুষরা সচরাচর এমন বর্ণের বহিঃপ্রকাশ ঘটাতে অভ্যস্ত নয়। ত্বকের শ্বেতভাবটি অদ্ভুত এক আবহের প্রকাশ ঘটায়। অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, মাঝে প্রজ্বলিত পটল চেরা আঁখি জোড়া, অত্যন্ত গভীর যার দৃষ্টিশক্তি। ঠিক যেন সদ্য কাফিন থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার। নিজের ব্যাখ্যায় নিজেই স্তম্ভিত হয়ে রইল নাবিল। সে কি এই মাত্র ছেলেটিকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করলো? কিন্তু দোষ কোথায়? বিদেশি সিনেমাতে ভ্যাম্পায়ারের চরিত্রের যেমন দৈহিক প্রদর্শন ঘটানো হয়, সঙ্গে এই ছেলেটির অবয়বের খুব একটা পার্থক্য নেই বললেই চলে। চোখ দুটো পর্যন্ত বিনা কারণে অদ্ভুত এক রক্ত পিপাসু অনুভূতি জাহির করছে। আসমান? নিজের ঠোঁটে আঙুল বুলিয়ে দণ্ডায়মান ছেলেটিকে পুনরায় মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকলো নাবিল। বাদশাহ কায়সার নিজের কনিষ্ঠ সন্তানের হাবভাবে কিছুটা আশাহত অনুভব করলেন যেন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আদিল চৌধুরী বিষয়টিও সামলাবে। বাবা? বাক্যটি শুনেই রীতিমতো আঁতকে উঠল নাবিল। আদিল চৌধুরী পিতা বাদশাহ কায়সারের একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। এ লোক নিজের লাভের খাতিরে যে কোনো পন্থা অবলম্বনে প্রস্তুত, তা ভালো হোক কিংবা মন্দ। কিছুদিন আগেই একটি পার্টিতে নারীতে মত্ত হয়ে উশৃঙ্খল আচরণ করা নাবিলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আয়ত্ত করে নানাভাবে হুমকি ধামকি প্রদান করছে আদিল চৌধুরী। তাই নিয়ে চিন্তিত গোটা কায়সার পরিবার। অধিক বিচলিত অবশ্যই নাবিল, কারণ পিতা তাকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার গড়বড় হলে কোম্পানিতে উচ্চপদ লাভের বাসনা তাকে ত্যাগ করতে হবে। কিন্তু এমন একটি ব্যক্তিগত ব্যাপার যেটি সম্পর্কে শুধুমাত্র পারিবারিক সদস্য বাদে আর কাউকেই বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না কায়সার পরিবার।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সেখানে এই ছেলেটির সামনে সবকিছু অবলীলায় স্বীকার করার অর্থ কি? নিজের পুত্রের দ্বিধান্বিত দৃষ্টি লক্ষ্য করে মখমলি সোফায় হেলান দিলেন বাদশাহ। অতঃপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, You don't know him and don't need to, but he will do his job perfectly well. So cooperate. বলি উঠে পড়লেন কেবি সাম্রাজ্যের অধিপতি বাদশাহ কায়সার। ধীর পদক্ষেপে চললেন কক্ষের বাইরে। তখনই দণ্ডায়মান হলো নাবিল। কিন্তু বাবা, একে কিভাবে বিশ্বাস করব? থমকালেন বাদশাহ। উল্টো ঘুরে নাবিলের উদ্দেশ্যে শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। শুষ্ক ঠোঁটজোড়া ফাঁক হলো সহসাই। কোনো পালিত কুকুর কখনই মনিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। গম্ভীর কণ্ঠের বাক্যটি শুনতেই আসমানের দিকে চাইল নাবিল। ছেলেটিকে এক প্রকার কুকুরের সঙ্গেই তুলনা করেছেন বাদশাহ। তবুও শূন্য চেহারার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। একদম স্থির দণ্ডায়মান সে। দৃষ্টি পর্যন্ত একই দিকে আবদিত, যেন শিল্পীর নিপুণ হাতে তৈরি কোনো ভাস্কর্য। চিন্তা করো না, ওর কাজের পারিশ্রমিক মিলিয়নের সমতুল্য। কাজে কোনো প্রকার হেরফের হবে না। এটুকু বলেই বাদশাহ কায়সার কক্ষ ত্যাগ করলেন। অপরদিকে রেখে যাওয়া কিলিং মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে থাকলো নাবিল। কালো লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিহিত জন্তুটির সামনে নাবিলের নিজেকে অসহায় মনে হতে থাকলো। আসমান কোনো প্রকার নড়চড় পর্যন্ত করছে না, তবুও অস্তিত্বের এক শক্তিশালী প্রভাব রয়েছে, যা নির্দিষ্ট সীমানায় অবস্থানরত অপর অস্তিত্বকে আঙুল হেলানো ব্যতীতই দুস্থে পরিণত করতে পারে। একটি ঢোক গিলল নাবিল। নিজের বুকে দু বাহু ভাঁজ করে রেখে খানিক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সো তুমি কি আদিল চৌধুরীকে এই দুনিয়া থেকে সরাতে পারবে? জি। একটি মাত্র শব্দই শুধুমাত্র সেদিন উচ্চারণ করেছিল আসমান। ঠিক পরের দিন সারা দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ফলাও করে প্রচারিত হলো একটি খবর। হৃদযন্ত্রে ক্রিয়াবদ্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী ইনকের কর্ণধার আদিল চৌধুরী। নিজের বেডরুমের টিভিতে খবরটি দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেল নাবিল। অবশেষে সে রক্ষা পেয়েছে। কেবি ইন্ডাস্ট্রির সঙ্গে লাগতে আসলে এই পরিণতিই হয়। কেউ ঘুণাক্ষরেও টের পাবে না এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। অতঃপর নাবিলের আর কোনো প্রকার সন্দেহই রইল না কেন পিতা আসমানকে কিলিং মেশিন বলে সম্বোধন করে অভ্যস্ত। আসমানের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই দিন স্মরণ করতে বাধ্য হলো নাবিল। এই নির্জন অরণ্যের মাঝে অন্ধকারের দানের আবহে পালানোর পথ হারিয়ে পুনরায় মুখোমুখি সে পিতার কিলিং মেশিনের সঙ্গে। একটিমাত্র নির্দেশে যে নিজেকে রক্তস্নাত করতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করত না। নাবিলের আদেশে এসে মৃত্যুদূত হয়ে আবির্ভূত হয়েছে কত শত মানুষের জীবনে, তবে এখন সেই মৃত্যুদূত, সেই বাধ্য পালিত কুকুর নিজের মনিবকে নিঃশেষ করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। আসমান, তুই বেঁচে আছিস? নাবিলের ভয়ার্ত কণ্ঠস্বরে কোনো প্রকার অনুভূতি প্রদর্শিত হলো না আসমানের মাঝে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। অপরদিকে এমন শিকারী ভঙ্গিতে অগ্রসর হওয়া লক্ষ্য করে নিজের অজান্তেই পিছিয়ে পড়ল নাবিল। এতক্ষণ আধারে সে খেয়ালই করেনি আসমানের কোমরের বেল্টে ঝুলন্ত একটি লম্বা নাইলনের দড়ি। সেটা এক টান দিয়ে খুলে আসমান নিজের হাতে পেঁচাতে আরম্ভ করলো এবং নাবিলের উদ্দেশ্যে যাত্রা বহাল রইল। একটি শক্ত ঢোক গেলে নাবিল কাঁপতে কাঁপতে বিড়বিড় করল, দেখ আসমান, আমাকে ছেড়ে দে। তুই যত টাকা চাইবি আমি দেব। বল, কত চাই তোর? 1 কোটি, 2 কোটি, না 10 কোটি? আমি তোকে 10 কোটি দেবো। টাকা? আসমানের নিগুড় কণ্ঠস্বরটি যেন বজ্রধ্বনির ন্যায় আবর্তিত হলো। তাতে নিজের শরীরের সমস্ত জোর হারিয়ে ধপাস করে মাটিতেই বসে পড়ল নাবিল। 2 হাত জোর করে সে ঝুঁকলো, যেন দেবতার নিকট মাথা ঠুকে মরছে কোনো অনুসারী নিজ অন্যায়ের ক্ষমা প্রার্থনা করছে। প্লিজ আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে আসমান, দয়া কর।
গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজা এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে রইল। ক্ষমতাধর নাবিল কায়সার কিনা ক্ষমা ভিক্ষা চাইছে কোনো এক অজ্ঞাত ব্যক্তির নিকট। ব্যাপারটা ঠিক কেমন হলো? এখানে সত্যিকার ক্ষমতাধর আসলে কে? নাবিলকে উপেক্ষা করে মাটিতে ঝুঁকলো আসমান। লাল জ্যাকেটটি তুলে নিয়ে হালকা ঝেড়ে সেটা ছুঁড়ে দিল রোজার উদ্দেশ্যে। পোশাকটি পাকড়াও করলো রোজা। 2 আঙুল উঁচিয়ে গাছের গুড়ি থেকে সরে যাওয়ার নীরব নির্দেশ দিল আসমান। বিনা তর্কে সেই আজ্ঞা পালন করলো রোজা। জ্যাকেটটি গায়ে জড়িয়ে যেই না সে দূরে সরে যেতে উদ্যত হলো, ঠিক তখনই পা আঁকড়ে ধরল নাবিল। সুমি, থতমত খেয়ে গেল রোজা। নাবিল বোধহয় ধারণা করেছে যে সে কোনোভাবে আসমানের সঙ্গে যুক্ত, তাই কাঁদো কাঁদো হয়ে সে আর্জি পেশ করল। সুমি প্লিজ, তুমি ওকে বোঝাও, ও যেন আমাকে না মারে। আমায় ছাড়ুন। কঠোর কণ্ঠে বলার চেষ্টা করে জোরপূর্বক নিজের পা ছাড়িয়ে নিতে চাইল রোজা, কিন্তু নাবিল ক্রমশ আরও শক্তভাবে তাকে ধরে বসল। না সুমি, তুমি ওকে বলো, তুমি বললে ও আমাকে ছেড়ে দেবে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রোজা। এই নাবিল কায়সার হয়তো অনুধাবনও করতে পারছে না এখন দুনিয়ার কোনো শক্তি নেই যে এই আসমান নামক দানব ঠেকাতে সক্ষম। অনুরোধে নাবিলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না। ছেড়ে দিন। পুনরায় নিজেকে ছাড়াতে চাইল রোজা, কিন্তু শক্তভাবে ধরে রেখেছে নাবিল। খানিক অসহায় দৃষ্টিতে রোজা তাকালো কিছুটা দূরেই দাঁড়িয়ে নাটক উপভোগ করতে থাকা আসমানের দিকে। নীরবে সাহায্যের আবেদন জানালো রোজা, কিন্তু তাকে হতবাক করে দিয়ে উল্টো ঘুরে গেল আসমান। হাঁটতে আরম্ভ করলো নিজের টুল বক্সের দিকে। কিক হিম। অস্ফুট স্বরে উচ্চারিত শব্দ দুটি শুনতে বেগ পোহাতে হলো না রোজাকে। আসমান তাকে সাহায্য করবে না, সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজে মুক্ত করুক। ব্যাপারটা কি এমন কিছু? সেসব ভাবার সময় নেই আপাতত। নিজের মধ্যে সাহস সঞ্চয় করে রোজা দেহের সর্বশক্তি দিয়ে লাথি হাঁকিয়ে বসল নাবিলের বুক বরাবর। তাতে উগরে দিল নিজের হৃদয়ে জমানো সমস্ত ক্রোধ এবং ঘৃণা। ভারী হাইকিং বুটের সোলে অনুভূত ঝটকায় নাবিল ছিটকে গিয়ে আছড়ে পড়ল গাছের গুঁড়িতে। তৎক্ষণাৎ সরে গেল রোজা। বুক এখনো দুরু দুরু করে কাঁপছে। রোজা দূরে সরে দাঁড়াতেই এগুলো আসমান হাতের নাইলনের দড়িটি ব্যবহার করে মুহূর্তেই নাবিলকে শক্তভাবে বেঁধে ফেলল গাছের গুঁড়ির সঙ্গে। কই মাছের মতন কিলবিল করতে থাকা নাবিলের মুখ বন্ধ রাখতে গুজে দিল ভাঁজকৃত কাপড়ের দণ্ড। এখন নাবিল কায়সারের অসহায় দৃষ্টি এবং মৃদু গোঙানি ছাড়া আর কিছুই সহ্য করতে হবে না আসমানকে। সে টুল বক্সের দিকে হাত বাড়াতেই আতঙ্কিত রোজা ঢিবির দিকে সরে গেল। এই পিশাচ কতটা নির্দয় নির্মম হতে পারে তা সে চাক্ষুষ অবলোকন করেছে। আরও একবার তা উপলব্ধি করে নিজের মনুষ্যত্ব সম্পূর্ণ বিসর্জন দিতে ইচ্ছুক নয় সে। ঢিবির কাছে যেতেই অদ্ভুত একটা বিষয় নজরে পড়ল রোজার। ঢিবির অপর পাশে মাটিতে বস্তার মতন কিছু একটা পড়ে রয়েছে, আকারে বৃহৎ এবং জীবন্ত। রোজা কিছুটা কাছে এগিয়ে গিয়ে ঝুঁকতেই হলদেটে বর্ণের উপর বৃত্তাকার কালো চিহ্ন অবলোকন করে স্তব্ধ হয়ে গেল। চিতাবাঘ! অতিরিক্ত আতঙ্কে ভারসাম্য হারিয়ে ঢিবির সঙ্গে ধাক্কা খেলে রোজা। কণ্ঠ থেকে নির্গত হতে চলা যন্ত্রণাধ্বনি সে অনতি বিলম্বে মুখে হাত চাপা দিয়ে ঠেকালো। চিতাবাঘটি ঘুমে আচ্ছন্ন। রোজার মাথা সহসাই চক্কর দিতে আরম্ভ করলো। শরীরে বয়ে যেতে থাকলো ভূকম্পন। সাজেকের আশেপাশের অরণ্য এলাকায় চিতাবাঘ, বন্য শূকর সহ কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে। এমন তথ্য রোজা এখানে আসার আগেই ইন্টারনেট থেকে উদ্ঘাটন করেছিল, কিন্তু বন বিভাগ কর্তৃক সংরক্ষিত এলাকা, বিশেষ করে লোকালয়ে কিছুতেই এমন প্রাণীর উপস্থিতি থাকার কথা নয়। চিতাবাঘটি অদ্ভুত। কোনো শিকারী প্রাণীর এমন নিদ্রাচ্ছন্ন হওয়ার কথা নয়। বহু দূর থেকেও অন্য প্রাণীর নড়াচড়া কিংবা উপস্থিতি অনুভব করতে পারদর্শী। তবে কি আসলে চিতাবাঘটি ঘুমাচ্ছে না, বরং তাকে কোনো ওষুধ প্রয়োগ করে এমন করে রাখা হয়েছে? কে করেছে এমন?
আসমান! তৎক্ষণাৎ নামটি নিজ হৃদয়ে উত্থাপিত হলো রোজার। একদম ওই মানসিক বিকারগ্রস্ত দানব ব্যতীত আর কেই বা এমন বিপজ্জনক কাজ করতে যাবে? কিন্তু চিতাবাঘ দিয়ে সে কি করবে? অদ্ভুত এক ধারণা ফুলের কলির মতন প্রস্ফুটিত হলো রোজার অন্তরে। তবে কি নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে এখন ভেদ করবে আসমান? ভয়ে ভয়ে নিঃশব্দে রোজা ঢিবির অপর পাশে সরে গেল। দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো কিছুটা দূরে খাঁচায় আবদ্ধ পাখির ন্যায় ছটফট করতে থাকা নাবিল এবং ঢিবির বিপরীত পাশে মাটিতে নিশ্চল হয়ে থাকা চিতাবাঘটির মাঝে। নাবিল নিজের সম্পূর্ণ জোর হারিয়ে যেন নেতিয়ে পড়েছে। সে খুব ভালো মতোই জানে মৃত্যু দেবতার হাত থেকে যদিও বা নিস্তার পাওয়া সম্ভব, আসমানের থেকে নয়। টুল বক্স থেকে হাতুড়িটি তুলে নিয়ে নাবিলের দিকে চেয়ে মাটিতে বসে পড়ল আসমান। কোনো প্রকার কথাবার্তা ছাড়াই খপ করে ধরল নাবিলের ডান হাতটি। একটি পাথরের উপর সেটি স্থাপন করলো। এই আঙুলগুলো কত কিছু যে স্পর্শ করেছে তার হিসাব নাই। আসমানের কণ্ঠটি শোনালো হিংস্র জানোয়ারের মৃদু গর্জনের মতো। নাবিলের সমস্ত শরীর থর থর করে কাঁপতে থাকলো, কিন্তু হাজার চাইতেও সে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো না। নিজের আঙুল গুটিয়ে নেওয়ার পূর্বেই আসমানের হাতুড়ি সজোরে আঘাত হানল নাবিলের উপর। মটমট করে শব্দ হতে আরম্ভ করলো, একের পর এক। সঙ্গে সঙ্গীতের ন্যায় তাল মিলিয়ে বাজতে থাকলো গোঙানি, আর্তনাদ এবং হাহাকার হয়ে পড়ল ম্রিয়মান। অশ্রুসিক্ত হয়ে উঠল সমস্ত চেহারা। মিনিট দুয়ের মাথায় নিজের ডান হাতের আর কোনো অস্তিত্ব অনুভব করতে পারল না নাবিল। নিজের দৃষ্টিকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। কবজি থেকে আঙুল পর্যন্ত অঙ্গটি বর্তমানে একদলা রক্তাক্ত মাংসপিণ্ড ব্যতীত ভিন্ন কিছু নয়। মিনিট চারের মাথায় নাবিলের ডান হাতও বরণ করলো একই পরিণতি। যন্ত্রণার অনুভূতি এতটাই তীব্র যে সেই মরম বেদনাটুকু অনুভব হচ্ছে না এখন নাবিলের। শরীর শুধু কাঁপছে, যেন জ্বর উঠেছে। ঘাম এবং রক্তে গোসল করেছে যেন। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এ কি অত্যাচার! এর তুলনায় মৃত্যুও কম যন্ত্রণাদায়ক নাবিলের কাছে। নির্বিকার আসমান নাবিলের আধ খোলা চোখের দিকে তাকালো। পরনের মাস্কে এবং সাদা শার্টে বর্তমানে ছিটকে ওঠা ছোপ ছোপ রক্তের ফোঁটা শোভা পাচ্ছে। একটি মাত্র ফোঁটা কপাল থেকে তির্যকভাবে গড়িয়ে নামছে ঘন ভ্রুতে। নাবিলের দৃষ্টিতে প্রতিফলিত হওয়া দৃশ্যটি যেন স্বয়ং নরকরাজকে প্রদর্শন করছে। শুনেছি খেলার সঙ্গে কি সিগারেটের আঁচে পড়াতে খুব পছন্দ করতেন। আসমানের হিমশীতল কণ্ঠে নাবিলের হৃদযন্ত্র রীতিমতো কাজ করা যেন বন্ধ করে দিল। নারীতে মত্ত হয়ে উপভোগের সময় সে প্রায়ই মাদকতায় আচ্ছন্ন হয়ে এই কাজটি করত। হাতের সিগারেট চেপে ধরত নিজের পছন্দ মতো অঙ্গে, তাতে নারী যতই ছটফট করুক না কেন। খেলনা তো খেলনাই, পরোয়া করতো না নাবিল। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া নেশা তাকে সর্বদাই পেয়ে বসে। নাবিল চিন্তায় মগ্ন হয়ে যেতেই আসমানের হাতে জ্বলে উঠল সিগারেট। তা সে নিজের ঠোঁটে পুরল না, চাইল নাবিলের দিকে। হতবিহ্বল নাবিল জোরে জোরে মাথা নাড়তে থাকলো। ঠিকরে বেরোতে লাগলো তার অশ্রু। টেস্ট ইয়োর ওন মেডিসিন। নির্বিকার চিত্তে সিগারেটের জ্বলন্ত প্রান্ত নাবিলের গ্রীবাদেশে চেপে ধরল আসমান। কুকড়ে গেল নাবিল। ধীরে ধীরে গ্রীবাদেশ বেয়ে তা উঠতে থাকলো ঊর্ধ্বে। গাল, ঘাড়, বুক কোনো কিছুই বাদ রইল না। নাবিলের গোঙানি বিন্দুমাত্র অনুশোচনাও সৃষ্টি করতে সক্ষম হলো না আসমানের পাথর হৃদয়ে। এতটাই বেপরোয়া মনোভাবে সে পাশবিক কাজগুলো করছে যে তাকে দেখলে মনেই হবে না সেও একজন মানুষ। ওহ, মানুষ তো নয়। বাদশাহ কায়সার পূর্বেই বলেছিলেন আসমান একটা মেশিন। সেই মেশিনের হাতে ধীরে ধীরে উঠে এলো রেঞ্জার। থেতলে গেল নাবিলের উভয় পা। তারপর এলো স্ক্রু ড্রাইভার। নাবিল হারালো নিজের বাম চোখের দৃষ্টি। মাটিতে পড়ে থাকা পাথরও বাদ পড়ল না। ভাঙল নাবিলের পাঁজর এবং মাথার খুলি। একের পর এক নৃশংসতা। অবশেষে আসমান যখন নিজের লীলা খেলায় ক্ষান্ত দিল, তখন নাবিল কায়সার বলে সম্বোধন করার মতন মানুষটি আর অবশিষ্ট নেই। রয়েছে শুধুমাত্র রক্তাক্ত একটি কদাকার অবয়ব,
চিত্রশিল্পী যেমনভাবে নিজের সৃষ্ট চিত্রের পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এর সৌন্দর্য অবলোকন করে, ঠিক তেমনভাবেই সন্তুষ্ট চিত্তে নিজের কর্ম, প্রাণ এবং নয়ন ভয় ভরে দেখে নিল আসমান। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।